সো আমরা দেখতেছিলাম যে কন্ডিশনাল ফরম্যাটিং এ কিভাবে টেক্সট দিয়ে ফরম্যাটিং হাইলাইট করা যায়, সেল হাইলাইট করা যায়। এখানে দেখেন অনেক ডাটা যদি থাকতো, আমার যদি খোঁজা দরকার থাকতো শেফা চলে আসতো, এই যে শেফাকে হাইলাইট করেছে। আমি এই রুলটা রিমুভ করে দিলাম। দেন আবার যদি ধরেন আমি খুঁজতে চাইতেছি, হাইলাইট সেলসে ছিলাম আমরা। এর আগের দিন আমরা দেখেছি নাম্বার দিয়ে কিভাবে খুঁজে বের করা যায়, আজকে দেখতেছি টেক্সট দিয়ে দেখেন আমি এনামুলকে খুঁজে বের করতে বলছি, দেখেন এনা লিখেছে, ও হাইলাইট করে ফেলেছে অলরেডি। সো এটা ছিল ভেরি ইজি। দেন আমরা পরের কন্টেন্টে যাই। 5 কমন এরর্স ইন এক্সেল, সায়েন্স এন্ড ডিটেলস। এটার জন্য আমার একটা শীট আছে, এটা খুব ইন্টারেস্টিং। এটা আসলে আমরা জানি, কিন্তু আজকে একটু লিটারালি জেনে দেখি। সো এখানে এরর্স এন্ড ডিটেলস আমি সবকিছু হাইড করে রাখছি। সো প্রথমে দেখেন ইয়েলো করে দিলাম। প্রথম এররটা হচ্ছে যে আপনার হ্যাশ 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 এরকম আমরা দেখি না অনেক সময়। এটার মিনিং হচ্ছে এফ কলামটাতে দেখেন যে ভ্যালু আছে, এটা হ্যাশ 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 হয়ে আছে। এটা কেন? এটা হচ্ছে আপনার এই সেলের যে ভ্যালু আছে, ভ্যালু থাকলে, শুধুমাত্র ভ্যালু থাকলে, তখন যদি ওই সেলের বর্ডারের মধ্যে এটা না ধরে, তখন আসলে আমাদের এই এররটা দেয়। একটু বড় করে দেন, আর একটু বড় করে দেন। এবার কিন্তু আর এররটা নাই। এটা কেন ছিল? ভ্যালু থাকলে, আমি বলতেছি, কোন সেলে যদি ভ্যালু থাকে, শুধু নাম্বার বা অ্যাকাউন্টিং বা পার্সেন্টেজ এগুলো থাকলে যদি সেটা সেলে জায়গার মধ্যে না ধরে, তখন এটা আসলে এই এররটা দেয়। দেন 2 নম্বরে চলেন, ডিভ বাই জিরো। এরর, এই হ্যাশটা আসলে এররের জন্য। এরর ডিভ বাই জিরো দিতেছে কি? ডিভ বাই জিরো এটা মিন করে যে আমি ডিভিশন ভাগ করেছি কি দিয়ে? জিরো দিয়ে। দেখেন আমি বলে দিয়েছি সেল জিরো দিয়ে ভাগ করলে এই এররটা দেয়। তো এখানে আমার ফর্মুলাটা ছিল 2000 ভাগ এই যে D6, এটাতে কোনো ভ্যালু ছিল না, এটা জিরো ছিল। আমি একটা ভ্যালু দিয়ে দিই, 10 দিয়ে দিলাম, ও এখন একটা রেজাল্ট দিয়ে দিল। সো 3 নাম্বার এররে আসেন, নেম এরর। এই নেম এররটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আপনি ভুল করে লিখেছেন। ফর্মুলাটার এদার ভুল করে লিখেছেন, অথবা ফর্মুলার যে সিনট্যাক্স আছে সেটাতে ভুল করেছেন। দেখেন আমরা কি করেছি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সাম দেওয়ার আগেই দিয়ে দিছি এসইউ, মানে এমটা দেই নাই। চলেন এমটা দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, কারেক্টেড। সো নেম এররটা হচ্ছে ফর্মুলার সিনট্যাক্সে যদি আমরা ভুল করি। 4 নাম্বারটা হচ্ছে ভ্যালু এরর। ভ্যালু এররটা কি বলতেছে? দিস এরর ডিসপ্লেড ফর্মুলা ইনক্লুড একটা আপনার এই ফর্মুলার মধ্যে এমন একটা ভ্যালু আছে, বা আপনি ফর্মুলায় যে সেলগুলোকে রেফার করেছেন বা রেঞ্জ রেফার করেছেন, তার মধ্যে একটা সেল বা একাধিক সেলে এমন একটা ডাটা আছে যেটা আসলে নাম্বার না। এই যে ডাটা টাইপের ইম্পর্টেন্স, এই যে এখানে যে ডাটা টাইপ গুলো আছে, এখানে ভ্যালু কোনগুলো? ফ্র্যাকশন ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু, টাইম ও ভ্যালু, ডেট ও ভ্যালু, অ্যাকাউন্টিং ও ভ্যালু, কারেন্সি ভ্যালু, নাম্বার ও ভ্যালু। বাট এইগুলোর বাইরে আপনি একটা ডাটা দিয়েছেন। এটা হচ্ছে এক্সেলের খুবই বেসিক। আমি বারবার যে বেসিক গুলোকে এমফাসাইজ করি, এই বেসিকটা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বেসিক, ডাটা টাইপ। আপনি যদি ডাটা টাইপ না জানেন, ভুল করেন, তাহলে ওই ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো। বা আপনি একটা ডাটা কাউকে পাঠিয়েছেন, ভুল টেক্সটে পাঠিয়েছেন, তখন পারবো না। দেখেন এই এই এররটা আসেই এই কারণে। দেখেন
ও বলতেছে যে আমি এখানে বলে দিয়েছি যে এই সেলটাতে যে 50 আছে, দেখেন 50-র আগে আমি অনেকগুলো ইয়ে দিয়ে দিয়েছি, উল্টাপাল্টা দিয়ে দিছি, তখন আর এটা নাম্বার নাই, স্পেস দিছি, তারপরে এটা সেটা দিছি, এখন এটাকে নাম্বার করে দিলাম। এখন দেখেন ও মেনে নিয়ে যোগটা করে দিছে, এররটা নাই। এখন রেফ এরর, রেফ এররটা হচ্ছে আমি একটা সেল বা একটা ফর্মুলাতে আমি একটা সেলকে রেফার করেছি, হঠাৎ করে ওই সেলটা আমি ডিলিট করেছি বা ওই রোটা ডিলিট করেছি তখন। তো আমরা আসলে ইনসার্টিং সেল অ্যান্ড রোস অ্যান্ড ডিলেটিং সেল অ্যান্ড রোস শিখতে চাচ্ছিলাম, মনে আছে আমাদের যে কন্টেন্টের মধ্যে ছিল। আচ্ছা, আমরা এই শিটটাকে আমাদের বইতে নিয়ে যাই, মানে আমাদের মূল ওয়ার্কবুকতে নিয়ে যাই। এটার নাম দিয়ে দিই এরর। তো এখানে আমি একটা কলাম ইনসার্ট করতে চাই। এই যে দেখেন আমি এখানে এখানে ধরলাম, এই যে এখানে ইনসার্টে ক্লিক করলাম, কলাম ইনসার্ট হয়ে গেল। এই ডিলেটে ক্লিক করলাম, এই কলামটা ডিলিট হয়ে গেল। একইভাবে রো কিন্তু ইনসার্ট করা যায়, এই যে ইনসার্ট এন্ড দেন ডিলিট। আমি যে ইয়েগুলো ছিল আপনার গ্রুপ করা ছিল, গ্রুপিংটা উঠিয়ে দিলাম। সো আমরা ছিলাম রেফে। রেফে আমি বলছিলাম যে রেফ এররটা তখনই দেয় যখন আমি কোনো একটা মানে আমি একটা ফাংশনে বা একটা ফর্মুলাতে কোনো সেলকে রেফার করেছি, সেটা আর থাকতেছে না বা সেটাকে এক্সেল আর পাচ্ছে না, তখন সেই এররটা দেয়। দেখেন এখন সবগুলো আছে, তাই এক্সেল এররটা দিচ্ছে না। আমি এই যে এখানে দেখেন 100 কিন্তু ধরেছি, F2 তে ক্লিক, এই যে দেখেন 100 এই ফাংশনের মধ্যে বা এই ফর্মুলার মধ্যে 100 আছে। এই যে J2 সেলটা, আমি এটাকে ডিলিট করে দিই দেন। ডিলিট করে দিলাম। এখন দেখেন রেফ এররটা দিল, তার মানে ওই যে Z1 এর আগে ছিল সেটাকে আর সে পাচ্ছে না। আমি ওইটাকে ক্লিয়ার করে দিলাম, এরর কমপ্লিট। সো এই 5টা এরর আমরা জানলাম আর কি, এগুলো কমন এরর, আরো কিছু এরর আছে, এরপরে একদিন হয়তো আমরা বাকিগুলো দেখে নিব। সো আমরা আমাদের কন্টেন্টে ফিরে আসি। অলমোস্ট সবকিছু দেখা হয়েছে। এরপরে হচ্ছে প্রোটেক্টিং এক্সেল ওয়ার্কবুক, হাউ টু প্রোটেক্ট শিট অ্যান্ড স্পেসিফিক সেল। সো আমরা এইটাকে নাম দেই যে প্রোটেক্ট, প্রোটেক্টেড শিট। কিভাবে প্রোটেক্ট করা? ধরেন আমি চাইবো যে আমার অ্যাকাউন্টেন্ট বা আমার এন্ট্রি যে করে সে কিছু কিছু সেলে কাজ করবে, বাকিগুলোতে করবে না। দিলাম যে অ্যাড ভ্যালু, আবার এখানেও কিছু দিয়ে দিই, এগুলো হচ্ছে অ্যাক্টিভ সেল। তো এই দুইটা রোতেই, এই চারটা, এই যে যেগুলো আমি মার্ক করেছি সেই এগুলোতেই শুধু কাজ করবে, এর বাইরে আর কাজ করতে পারবে না। তো এটা আমরা কিভাবে করব? বাই ডিফল্ট এক্সেল এর প্রত্যেকটা সেল, এই শীটের প্রত্যেকটা সেল বাই ডিফল্ট লক করা আছে। প্রথমে আমাকে এগুলো আনলক করে নিতে হবে। সবগুলো আমি সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল চেপে আবার এগুলো দিব। প্রথমে সিলেক্ট করে এটা কন্ট্রোল চাপলাম, দেখেন হয়ে গেল। ফরম্যাট সেলে যায়, এগুলো আমি প্রথমে আনলক করতে হবে। প্রোটেকশনে যে লকটা আছে এটাকে আনচেক করে দিলাম, এই সেলগুলো এখন আনলক হয়ে গেছে। আনলক হয়েছে কিভাবে বুঝবো? এখানে ধরেন আমি একটা যোগ করলাম, এটাকে রেফার করলাম, ফাইলে যে অপশনে ফর্মুলাতে এই যে আনলক সেল কন্টেইনিং ফর্মুলা, সেটা যদি আমি ক্লিক করে দিই, দেখেন ও এখন এরর দিতেছে। কি এরর দিতেছে? আনপ্রোটেক্টেড ফর্মুলা। তার মানে হচ্ছে এই সেলটা লক করা নাই, আমি এর মধ্যে হচ্ছে ফর্মুলা অ্যাড করেছি।
সো এগুলোকে ও বলবে যে আমাকে লক করে দেন, তো আমি লক করে দিলাম। সো আমরা যেটা করতে চাচ্ছিলাম, প্রথমে এই সেলগুলোকে আনলক করে নিলাম। আনলক করব আমি কোথা থেকে? এই যে সেলসে যে ফরম্যাট সেলে যে এটা আছে ইনসার্টে, এই যে ফরম্যাট সেলে আনলকটি আছে। এখন আমাকে নেক্সটে যেটা করতে হবে, এবার আমাকে প্রোটেক্ট ওয়ার্কবুকে যেতে হবে। এই যে ফরম্যাটে যে আমি প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কলামস অফ লকড সেলস, আমি এইগুলোকে আনলক করে দিয়েছি। দেন আমি বলতেছি যে যে সেলগুলো লক করা আছে সেগুলো প্রোটেক্ট করো। আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, 1 2 3 দিয়েছি। সো এখন দেখেন, এই সেলগুলো আমি প্রথমে আনলক করে নিয়েছিলাম, দেন বললাম যে আমার যে সেলগুলো লক করা আছে সেগুলোকে প্রোটেক্ট করো। তাহলে দেখেন এখন ও প্রোটেক্ট করে দিয়েছে। এখন আমি একটা ভ্যালু দিতে চাচ্ছি, সে বলতেছে দা সেল, এটাতে আমি আর কোনো কাজ করতে পারতেছি না। কি বলতেছে? ইজ অ্যান প্রোটেক্টেড শিট। এটা তুমি চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড তো আমরা জানি, দিয়ে দিব আমরা। বাট এগুলোতে দেখেন আমি ভ্যালু অ্যাড করতে পারতেছি, মানে এগুলোতে কাজ করতে পারতেছি, এগুলোতে করতে পারছি না। এটা আমাদের জন্য খুবই ইউজফুল, বিশেষ করে কিছু কিছু ফরম্যাটে যেগুলোতে আমাদের ডাটা এন্ট্রি বা নিচের দিকে যারা কাজ করে তাদেরকে অন্য শিট গুলোতে আমি কাজ করতে দিব না, শুধু স্পেসিফিক সেল গুলোতে ওরা কাজ করতে পারবে, তখন আমরা এটা ইউজ করতে পারি। এই শিটটা আমার প্রোটেক্টেড হয়ে গেছে, আমি এটাকে আনপ্রোটেক্ট কিভাবে করব? এখানে আমি আবার দেখেন একটা কাজ করতে চাচ্ছি, দিচ্ছে না। আমি যদি কিছু করাও থাকতো সেটা চেঞ্জ করতে পারতাম না। সো এটাকে আনপ্রোটেক্ট করাও খুব সহজ। আনপ্রোটেক্ট শিট 1 2 3, পাসওয়ার্ড যে জানে সেই শুধু আনপ্রোটেক্ট করতে পারে। এখন আমি কাজ করতে পারতেছি। সো এটা আমার ছিল প্রোটেকশন শিট, আমরা এটাও শেষ করলাম। দেন ড্রপ ডাউন মেনু। সো এই তিনটা কাজই আমি করব একটা আজকের দিনে সবচেয়ে শেষের দিকের কাজ, আর এগুলো খুবই ভাইটাল। একটু উপরের দিকের কাজ দেখেন, আমি লিখে রেখেছি ইন্টারমিডিয়েট। প্রথমে ড্রপ ডাউন মেনু কিভাবে করা যায় ডাটা ইনপুটের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ক্যাশবুক, এবং ক্যাশবুক থেকে আমি অটোমেটিক্যালি মান্থলি রিপোর্টিং কিভাবে করব। সো এটা খুবই ইউজফুল। চলেন আমরা কাজ শুরু করে দিই। সো এটা আমি করেছি একটা পেটি ক্যাশ বুক থেকে, আমি অলরেডি ডিজাইন করে রেখেছি। এই একটা পেটি ক্যাশ বুক। সো এটা ডিজাইন করা খুবই সহজ। আমার এখানে কোডে দেখেন আমাকে বলা হয়েছে যে একজন পেটি ক্যাশিয়ার কি হয়। পেটি ক্যাশিয়ারকে কিছু টাকা দেয়া হয় ইমপ্রেস ফান্ড হিসেবে, এবং তাকে এই যে একটা অফিসের অপারেশন, ডেইলি ইস্যুগুলো, যেমন ধরেন এন্টারটেইনমেন্ট, লোকাল কনভেন্স, হার্ডওয়্যার, নিউজ পেপার বিল, এইসব বিল টিল দেওয়া হয়। বিশেষ করে আমাদের ফ্যাক্টরি গুলো, আমাদের শোরুম গুলো, আদার দেন হেড অফিস, ইভেন হেড অফিসের মধ্যে এই ধরনের এক্সপেন্স হয়। তো হেড অফিসের পেটি ক্যাশিয়ার হয়তো আরো কিছু বেশি রেঞ্জে এক্সপেন্স করে। বাট আমি চিন্তা করতেছি একটা ধরেন এই যে সেন্ট্রাল শোরুম, একটা শোরুমের কথা চিন্তা করতেছি, যে শোরুমটা হেড অফিসের বাইরে। তো শোরুমটা হচ্ছে হেড অফিসের বাইরে, তার এই ধরনের খরচ করতে হয়। একটা পেটি ক্যাশবুকটা প্রথমে ধরেন, এটা দেখতে কি হয়, নর্মালি একটা ক্যাশবুক দেখতে কি হয়, একটা ব্যাংক অ্যাকাউন্টের মতোই হয়। সেখানে ধরেন ডেট থাকে, তারপরে ডিটেলস থাকে, দেন হচ্ছে ডেবিট থাকে, ক্রেডিট থাকে, আর মাস শেষে হচ্ছে ব্যালেন্স থাকে। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে প্রথমে আমি আমার ওপেনিং ব্যালেন্সটা
বা প্রথম যে ব্যালেন্স বা প্রথম যদি আমি ফান্ড রিসিভ করি, যেহেতু আমি জুন মাসের করতেছি, আমার আগের মাসের যে ওপেনিং ব্যালেন্সটা ছিল সেটা ওপেনিং ব্যালেন্সের ডেবিট হবে। ডেবিটে আমি হচ্ছে যা যা রিসিভ করব সেটা সেটা দিব। দেখেন আমি ডেবিটে যেগুলো রিসিভ করেছি সো সেগুলো এখানে আসছে। সুবিধার্থে আমি ফিল্টারিং এ কাজ করতেছি। ফিল্টারিং, এই যে দেখেন ডাটা ট্যাবে যে ফিল্টার করে দিলাম, এখনো আমাকে মার্ক করে দিয়েছে। আমি শুধু ডেবিট গুলোকে নিতেছি, ব্ল্যাঙ্ক বাদ দিয়ে দিলাম। দেখেন ডেবিট গুলো কি, ক্যাশ রিসিভ, ডেবিট গুলোর অ্যাকাউন্ট কোড হচ্ছে 100। তারপরে আমি এখান থেকে ফিল্টারটা উঠিয়ে দিলাম। দেন ক্রেডিট গুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের এক্সপেন্স, যে এক্সপেন্স গুলো আমি কোডের মাধ্যমে রেখেছি। আমি চাচ্ছিলাম যে একজন ডাটা এন্ট্রি ক্লার্ক শুধুমাত্র এই আপনার ড্রপ ডাউন মেনু দিয়ে এন্ট্রি কিভাবে দিবে। চলেন আমরা প্রথমে কয়েকটা রো ইনসার্ট করে নিই। এই কাজটা করার জন্য দুইটা রো ইনসার্ট করে নিই। হোমে যে ইনসার্ট, সো ডেট আমি প্রথমটাই দিলাম, কন্ট্রোল ডি দিলে উপরে যেটা আছে সেটা কপি করে। এখন আমি এখানে ড্রপ ডাউন মেনু কিভাবে অ্যাড করব। ড্রপ ডাউন মেনু অ্যাড করা যায়, এই যে আমি যেখানে অ্যাড করতে চাই সেখানে ক্লিক করে ডাটাতে যে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে সেটিংস, ইনপুট মেসেজ, এরর অ্যালার্ট, সেটিংস এর মধ্যে অ্যালাউ এনি ভ্যালু, আমি সব ভ্যালু এখন অ্যালাউ করেছি, বাট আমি এনি ভ্যালু করব না, আমি লিস্ট থেকে ডাটা নিতে বলবো। তো ড্রপ ডাউন মেনুর জন্য আমাকে প্রথমে একটা লিস্ট লাগবে, যে মেনুটা লাগবে আর কি, এখান থেকে আমি ডাটা নিব। সো আমি ড্রপ ডাউন মেনু লিস্টটা ওকে করলেই ওই যে সোর্স দেখাই দিতে হবে, কোথা থেকে আমি লিস্টটা নিব। সোর্সে ক্লিক করি, সোর্সটা হচ্ছে আমার কোড, এই যে এটাকে আমি দেখাই দিই, এই কোড থেকেই সে শুধু ডাটা নিতে পারবে। এন্টার দেই, ওকে করি। এখন দেখেন একটা ড্রপ ডাউন অ্যারে চিহ্ন এসেছে, আপনারা সবাই বোধহয় দেখতে পাচ্ছেন অ্যারে চিহ্ন এসেছে। এখানে শুধুমাত্র ওই ড্রপ ডাউন ভ্যালুই দিতে পারবো আমি। এই যে দেখেন 101, তাহলে 101টা ছিল কি আমার এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট ছিল, ধরে নিলাম যে এন্টারটেইনমেন্ট ছিল 200 টাকা। এখন দেখেন এই ফর্মুলা কিন্তু ছুটে গেছে। তো আমার প্রথম দিনের ফর্মুলা ছিল এখানে, আমি এগুলোকে গ্রুপ করে নিলাম, ধরেন কিছু নাই, কিছু দেখতে পাচ্ছি না আমরা, এখানে অনেক ডাটা আছে, অলমোস্ট 144টা বা 140টার মতো রো আছে। তো গ্রুপ করে নিলাম, এখন মনে হচ্ছে যে কিছু নাই আর কি। ফর্মুলাটা কি হবে, প্রথমে ধরেন ওপেনিং ব্যালেন্স তো সরাসরি চলে যাবে, ওপেনিং ব্যালেন্সে যদি ক্রেডিট কিছু থাকে তো ডেবিটটা সবসময় যোগ করবে আর ক্রেডিটটা সবসময় বিয়োগ করবে। দেন পরে এসে আমার প্রথমে আমার ও এই ব্যালেন্সটা নিবে, ব্যালেন্সে যেটা আছে সেটা নিবে, দেন এটার সাথে কি করবে, এটাকে যোগ করবে, ডেবিট আমার যোগ, দেন আমার ক্রেডিটকে বিয়োগ করবে। এন্টার দেন, দেখেন ও এটা নিয়ে নিয়েছে। সো বাকিটা এটা এভাবে শুধু টেনে দেন, বাকিটা আমি ডাবল ক্লিক করলে ও অটো নিয়ে নিবে। সো এটা আমার ক্যাশ বুকের একটা নর্মাল ফরম্যাট, এখানে আমি দিয়েছি মাসের নাম দিয়েছি, এখানে ডেট। সো পরের রোটা আমরা ইনপুট দেই, ধরে নিলাম এটা হচ্ছে 2 তারিখে। ডেট ইনপুট কিভাবে দিতে আমরা শিখেছি, প্রথমে মাস, সরি প্রথমে মাস তারপরে দিন, এই ভুলটা আমরা করি আর কি, প্রথমে মাস তারপরে দিন। সো এটা ধরেন আমি অন্য একটা নিলাম 106, 106 হচ্ছে ক্লিনার বিল, ক্লিনার বিল দিয়েছে ধরেন 500 টাকা দিয়েছে। দেখেন অটোমেটেড আপডেট হয়ে যাচ্ছে, একটা সিম্পল ফর্মুলা দিয়ে আমি ক্যাশ বুকটা করতেছি। এখানে আমার নেগেটিভ চলে আসতেছে, তো নেগেটিভ তো হওয়া যাবে না। ওকে ঠিক আছে, 33,000 টাকা আমার থাকতেছে। এখন অটোমেটেড
টপ শিট আমাকে করতে হবে। সো টপ শিট আমি অলরেডি এখানে একটা ডিজাইন করে রেখেছি। বারবার বলতেছি যে ডিজাইন কি জন্য, আজকের ডেট দিব, টুডে দিলেই আজকের ডেট হয়ে যাবে। ডিজাইনটা করে রেখেছি কারণ ডিজাইনের যে টাইমটা এটা যাতে আমি ওয়েস্ট না করি আপনাদের সাথে। তো অটোমেটেড করতে হলে প্রথমে আমি ধরেন এই যে ধরেন কিছু ছিল না, আই জাস্ট ডিলিট দিস অল, ডিলিট করে দিলাম। দেন আমি এখান থেকে এগুলো নিয়ে আসলাম। ক্যাশ রিসিপ্ট তো আমার দরকার নাই, কপি এখানে আমি পেস্ট করে দিলাম, তারপরে এই ভ্যালুগুলো ডিলিট করে দিলাম। সো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে সাম ইফ এন্ড কাউন্ট ইফ দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আমি চাইবো যে এন্টারটেইনমেন্টের যতগুলো ডাটা আসছে সব একবারে আমি নিয়ে নিই। তো এখানে দেখেন এন্টারটেইনমেন্টে আমি অ্যাকাউন্ট হেডে ক্লিক করে এন্টারটেইনমেন্টটা সিলেক্ট করি। এটা হচ্ছে ফিল্টারিং করলাম আমি, তখন শুধু এন্টারটেইনমেন্টটা নিল। দেখেন এন্টারটেইনমেন্টের কতগুলো ডাটা আছে। সো এটা হচ্ছে টোটাল হচ্ছে সাম 6433। সো এই 6433 আমার এখানে আসবে। একইভাবে লোকাল কনভেন্স, দেখেন লোকাল কনভেন্স আছে নিচের দিকে। ইয়েস লোকাল কনভেন্স, লোকাল কনভেন্স আমার টোটাল হচ্ছে 2177 টাকা, এটা ওখানে আসবে। সো এইটা যদি আমি সাম ইফ ফাংশনটা না জানি তখন আমাকে বারবার যোগ করে করে এখানে বসাইতে হবে টপ শিটে। তো আমরা এখন সাম ইফ ফাংশনে যাচ্ছি। সাম ইফ এই ফাংশনটা একটু উপরের দিকে। সাম ইফ দিলে ও বলতেছে রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ। সিনট্যাক্সটা আমি লিখে দেখাই আপনাদেরকে, দরকার। দেখেন রেঞ্জ, দেন ক্রাইটেরিয়া, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে বলতেছে সাম আন্ডারস্কোর রেঞ্জ। আমাদেরকে এক্সেলে মাস্টার হতে গেলে এই সিনট্যাক্স গুলোতে মাস্টার হতে হবে। আমি এই এক্সেলে মাস্টার হইতে গেলে আমাকে সিনট্যাক্স গুলোতে মাস্টার হইতে হবে। দেখেন এটা আমি কপি করে নিছি, পেস্ট করলাম। এখনো কাজ করবে না কারণ আমি এটাকে টেক্সট করে নিছি। আমি একটু বড় করি। সিনট্যাক্সটা কি বলতেছে, সাম ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ। ভালো করে বুঝতে হবে আমাদেরকে। প্রথমে ও চাইতেছে একটা রেঞ্জ, মানে আমি সাম ইফ করব একটা রেঞ্জ, কিন্তু এটা কোন রেঞ্জ, সাম রেঞ্জ আর ক্রাইটেরিয়া রেঞ্জ। যেহেতু রেঞ্জের পরে ক্রাইটেরিয়া চাইতেছে তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো আমাদের 10 মিনিট সময় আছে, উইল এন্ড বাই দিস টাইম। তো সাম ইফ ফাংশনের রেঞ্জ, প্রথমে আমাকে রেঞ্জটা দেখাই দিতে হবে। কোন রেঞ্জ, যেটাকে আমি ক্রাইটেরিয়া দিব আর কি। এই যে আমি কোড দিয়েছি যেটা, এই যে কোড দিয়েছি যেটা, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। সো কোড কলামটা বি থেকে বি, ও বলতেছে বি থেকে বি, এটা হচ্ছে আমার রেঞ্জের ক্রাইটেরিয়া। আমি ফিল্টারটা উঠিয়ে দিলাম। আবার সাম, আমি এই কলামটা পুরোটাই সিলেক্ট করলাম। আমি চাইলে এইভাবে সিলেক্ট করতে পারতাম এত থেকে এত পর্যন্ত, আমার দরকার নাই। আমি পুরোটা সিলেক্ট করলে ওর শুধু আমার যেটা যেটা দরকার সেটা সেটা নিবে। ও সরি, আমি সাম ইফ ফাংশন, এটা সাম ইফ। তো আমি প্রথমে রেঞ্জটা দেখাই দিলাম। দেন ক্রাইটেরিয়া কি, আমার ক্রাইটেরিয়া হচ্ছে এই যে কোডটা, ও শুধু কোড দিয়ে চিনবে কারণ এন্টারটেইনমেন্ট সব হচ্ছে এই কোডে আছে। আমি কোডটা দেখাই দিলাম। দেন এবার আমার ফাংশনের পরেরটা হচ্ছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ। এবার আমি দেখাই দিব যে কোন কলামটা সে সাম করবে, কোন রেঞ্জটা সে সাম করবে। এই কলামটা, আই কলামটা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আই কলামটা সিলেক্ট করেছি। এই যে
আই থেকে আই এন্টার দিই, ও সবগুলো ডাটা নিয়ে নিয়েছে। ও আচ্ছা, আমি ভুল কলাম রেঞ্জ করেছি, এটা হবে এইচ কলাম। সো দেন অ্যাগেইন এররটা, এই যে এখানে দেখেন আই আছে, আমি জাস্ট ওটাকে এইচ টু এইচ করে দিলাম। অর্থাৎ আমার ক্রেডিট যেটা ছিল, ক্রেডিট এইটাকে আমি ব্যালেন্সটা করেছি। ব্যালেন্সটা তো আসলে আমার কাজ না, আমার ক্যাশবুকের ক্রেডিটটা হচ্ছে ও হচ্ছে আসলে অ্যাকচুয়াল খরচগুলো। এখন দেখেন ও আমার 6433 করেছে, আমরা এটা অলরেডি দেখেছিলাম। জাস্ট টেনে দেন, হয়ে গেছে। এখন আমি ভাউচার নাম্বার, এই যে এন্টারটেইনমেন্টের কতগুলো ভাউচার ছিল, এটা আমি কিভাবে করব? এটা অবশ্যই আমাকে গুনে দিতে হবে। তো কাউন্ট দিলে হবে না, আমাকে কাউন্ট ইফ করতে হবে। কাউন্ট ইফ, আবারও আমি এটাকে দেখাই দিতেছি। কাউন্ট ইফ দিয়েও বলতেছে রেঞ্জ, কোন রেঞ্জটাকে কাউন্ট করবা? এই আমি দেখাই দিলাম যে আমার বি রেঞ্জ, কোড রেঞ্জটাকে কাউন্ট করো। তারপরে ও বলতেছে কি কাউন্ট করব, মানে ক্রাইটেরিয়াটা কি? অনেকটা সাম ইফের মতোই, রেঞ্জ ক্রাইটেরিয়া, সাম রেঞ্জটা নাই। তো ক্রাইটেরিয়া হইতেছে আমার এইটা। এন্টার দেন, ও 39টা ভাউচার খুঁজে নিচ্ছে। আপনার এই শীটটা থাকলো, আপনি জাস্ট এখানে ডাটা চেঞ্জ করে দিবেন। ধরেন আমি 2টা ডাটা ডিলিট করে দিলাম, ও অটোমেটিক চেঞ্জ করে ফেলেছে। 38 লোকাল কনভেন্স 38, দেখেন কন্ট্রোল জেড দেন, একটা ছিল ক্লিনার বিল, এটা 39 হয়ে গেছে, টাকাটাও বেড়ে গেছে। সো দিস ইজ হাউ উই ক্যান ইজিলি, সো আমরা আজকে একজন পেটি ক্যাশিয়ার বা শোরুম অ্যাকাউন্টেন্ট বা রিমোট অ্যাকাউন্টেন্ট কিভাবে তার রিপোর্টটা অটোমেটেড করে সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা হেড অফিস অ্যাকাউন্টেন্ট কিভাবে তার ক্যাশবুক থেকে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট করতে পারে। তো সেখানেও আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, বাট সাম ইফে তখন আমরা পারবো না, তখন সাম ইফসে যাইতে হবে, কাউন্টে পারবো না, কাউন্ট ইফসে যাইতে হবে। সো অ্যাডভান্স লেভেলের ফর্মুলা, আমরা ফর্মুলাটাও শিখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটাও দেখি প্র্যাকটিক্যাল লাইফ থেকে। দেখেন আমি এই ডাটাগুলো আপনাদের জন্য রেডি করে রেখেছি ফর বিকজ, যাতে করে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল টাচ দিতে পারি। এবং আমরা বলেছিলাম যে আমরা ফাইন্যান্স পিপুলের জন্য আসলে আমাদের এই ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি বা এই ট্রেনিংটা সাজিয়েছি। তো তাই আপনারা দেখতেছেন যে আসলে অ্যাকাউন্টিং এর কাজগুলো দেখলেন, আমরা একদিন ফাইন্যান্সের কাজ দেখব, পাশাপাশি এক্সেল এর সব বেসিক এবং ইন্টারমিডিয়েট ইউজ গুলো দেখব। সো চলেন আমরা আমাদের চেক বক্সে ফিরে যাই। I hope I covered all the topics today. যেহেতু চেক বক্স টিক